আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। ডোনাল্ড ট্রাম্প বহু বছর ধরে চীনকে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ মনে করে আসছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি, শিল্পের অবনতি, কোভিড-19 এবং বিশেষ কিছু ওষুধের সংকটের জন্য তিনি চীনকে দায়ী করেছেন। প্রথম মেয়াদে তিনি চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন, নিজেকে বেইজিংয়ের মোকাবিলায় সক্ষম একমাত্র নেতা হিসেবে তুলে ধরেছিলেন। এখন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ট্রাম্প। যে ভাষায় তিনি কথা বলছেন এবং মন্ত্রিসভার জন্য যাদেরকে বাছাই করা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে তার চীন বিরোধী তৎপরতা এবার আরও বাড়বে। চীন মার্কিন সম্পর্ক এবার আরও চাপে পড়তে যাচ্ছে। তবে বেইজিংকে এই সব খুব বেশি ভাবাচ্ছে বলে মনে হচ্ছে না। চীন মনে করছে ট্রাম্পের অর্থনৈতিক সংরক্ষণবাদ তারা মোকাবেলা করতে পারবে। তারা আরও মনে করছে ট্রাম্পের হঠকারী নীতির কারণে যুক্তরাষ্ট্রের অনেক মিত্রের সাথে চীনের ঘনিষ্ঠতা বাড়তে পারে। দুই দেশের উত্তেজনা বাড়লেও সেটা সংঘাতে না গড়ানোর সম্ভাবনাই বেশি। ট্রাম্প যেহেতু অভ্যন্তরীণ পুনর্গঠনে বেশি মনোযোগ দেবেন এবং আদর্শিক বিষয়ে তার যেহেতু কোনো কঠোর অবস্থান নেই, তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন হবে না বলেই মনে করছে বেইজিং। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। বেইজিং মনে করে না যে 2024 নির্বাচনের কারণে চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা পুরোপুরি উল্টে যাবে। মার্কিন প্রশাসনে যেই আসুক না কেন, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের জন্য চীনকে একটা হুমকি হিসেবে দেখার মানসিকতা তাদের সবার মধ্যেই রয়েছে। ফলে প্রশাসনের মধ্যেই চীনকে সংযত রাখার চেষ্টা চালু ছিল। তবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের নীতি শুধু বাইডেন প্রশাসন থেকে নয়, বরং তার প্রথম মেয়াদের চেয়েও আলাদা হবে বলে মনে করছেন অনেকেই। ট্রাম্প বয়সের তরুণ ডানপন্থী এমন সব কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছেন যারা চীনকে প্রধান হুমকি মনে করে এবং চীনের উত্থান ঠেকাতে যারা আরও কঠোর পদক্ষেপ নেয়ার পক্ষে। অন্যদিকে প্রথম মেয়াদে তার যে টিম ছিল সেটা ছিল শীতল যুদ্ধ মানসিকতার টিম। ভূরাজনৈতিক মানচিত্র এখন বদলে গেছে। কঠোর নীতির অনুসারীদের তাই এখন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। 2017 সালে বৈশ্বিক নেতারা আশা করেছিলেন ট্রাম্প প্রথাগত নেতাদের মতো আচরণ করবেন, কিন্তু এবার অনেকেই একটা অনিশ্চয়তার জন্য আগে থেকেই তৈরি হচ্ছেন। ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলো নিরাপত্তার উপর নিজস্ব নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। অন্যদিকে জাপান আর দক্ষিণ কোরিয়া আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র হয়তো তাদের কাছে আর্থিক দাবি বাড়াতে পারে। এদিকে ট্রাম্পকে নতুন জটিলতার মোকাবেলাও করতে হবে। এখন ইউক্রেন কেন্দ্রিক মার্কিন রাশিয়া উত্তেজনার নিরসন যেমন তাকে করতে হবে, তেমনি গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা দেওয়ার কারণে ওয়াশিংটনের বিরুদ্ধে যে বৈশ্বিক সমালোচনা বাড়ছে সেটাও মোকাবেলা করতে হবে। ওবামা 2010 সালে এশিয়া কেন্দ্রিক কৌশল নিয়েছিলেন। তখন থেকেই যুক্তরাষ্ট্রের বিপরীতে প্রতিযোগিতা করার অভিজ্ঞতা হয়েছে বেইজিংয়ের। ওবামা ও বাইডেনের সময়ে বহুপাক্ষিক কৌশল এবং ট্রাম্পের প্রথম মেয়াদে একতরফা পদক্ষেপ মোকাবেলা করে তারা টিকে আছে। ট্রাম্পের সম্ভাব্য নীতি মোকাবেলার জন্য 2024 সালে বেশ আত্মবিশ্বাসের সাথে কৌশলগত নীতিমালা প্রকাশ করেছে চীন। এই নীতিমালায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক স্বার্থে সহযোগিতার কথা বলা হয়েছে। এর মধ্যে উস্কানি আসলে তার জবাব দেওয়ার ইঙ্গিতও আছে। সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টার কথা রয়েছে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ এবং অবৈধ মাদকের মতো বৈশ্বিক ইস্যুগুলোর মোকাবেলায় সহযোগিতার ভিত্তিতে কাজের কথা বলা হয়েছে। নিজেদের স্বার্থ রক্ষা করে ট্রাম্পের সাথে লেনদেনের জন্য বেইজিং সবসময়ই প্রস্তুত আছে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প অর্থনৈতিক সংরক্ষণবাদী তৎপরতা আরও বাড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চীনকে আরও জোরালোভাবে টার্গেট করা হতে পারে। চীনা পণ্যের উপর আরও শুল্ক বাড়ানো, বিনিয়োগের উপর বিধিনিষেধ আরোপ এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন তিনি। বাইডেনের নীতি থেকে এই নীতি অনেকটাই কঠোর। বাইডেন প্রযুক্তির দিক থেকে চীনকে বিচ্ছিন্ন করছিলেন ঠিক, কিন্তু বৃহত্তর পরিসরে অন্যান্য বাণিজ্য চালিয়ে গেছেন।
ট্রাম্প বিচ্ছিন্নতার তালিকা আরও বড় করতে চান, যুক্তরাষ্ট্রের বাজারে চীনের শেয়ার কমিয়ে আনতে চান, এমনকি চীনের বাইরে যেসব দেশ তাদের পণ্যের জন্য চীনা সরঞ্জামের উপর নির্ভর করে তাদের ব্যাপারেও ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন তিনি। বেইজিংও পাল্টা ব্যবস্থা নিতে পারে, সেটা হলে বাণিজ্য যুদ্ধ নতুন উচ্চতায় চলে যাবে। বিশ্বের অন্যান্য দেশও যদি সংরক্ষণবাদী নীতি গ্রহণ করে তাহলে বৈশ্বিক অর্থনীতির গতি যথেষ্ট ব্যাহত হবে। অনেকের আশঙ্কা, অর্থনীতির বাইরে ট্রাম্প প্রশাসন চীনের সাথে সামরিক উত্তেজনাও বাড়াতে পারে। মার্কো রুবিও ও পিট হেগসেথের মতো যাদেরকে বাছাই করেছেন ট্রাম্প, এরা আগ্রাসী চিন্তার মানুষ। এরা হয়তো দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালী নিয়ে কথাবার্তা ও কৌশলে ট্রাম্পকে আরও আগ্রাসী হওয়ার জন্য উস্কে দেবেন। 2022 সালে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের সময় যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেরকম পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। চীন মার্কিন সম্পর্কের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। কূটনৈতিক বিনিময়ের উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ওবামার আমলে দুই দেশের মধ্যে 90টির বেশি সংলাপের চ্যানেল ছিল। ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ নাগাদ সেগুলোর একটিও আর সক্রিয় ছিল না। বাইডেনের সময়ে যোগাযোগের 20টির মতো চ্যানেল আবার চালু হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এগুলোও শেষ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এগুলোর বদলে ট্রাম্প তার নিজের নিয়ন্ত্রিত মেকানিজম চালু করবেন। তবে বেইজিং সবসময় সতর্ক রয়েছে। 2017 সালে ট্রাম্পের সফরের পর দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি হয়েছিল। বেইজিং সেটা মনে রেখেছে। সংঘাতের তীব্রতা বাড়লে সামাজিক শত্রুতাও বাড়বে। দুই দেশে যেসব জনপ্রিয় আন্দোলন রয়েছে সেগুলো জাতীয়তাবাদ ও অন্য দোষারোপের উপর ভিত্তি করে চালিত হয়। এগুলোর কারণে শত্রুতা আরও বেড়ে যাবে। রাজনৈতিক আর সাংস্কৃতিক চাপ বাড়তে থাকলে চীন মার্কিন সম্পর্ক মেরামত ক্রমেই আরও চ্যালেঞ্জিং হতে থাকবে। ফলে দুই দেশের সরকার আর সমাজ সমান তালে পরস্পরের বিরোধিতা চালিয়ে যাবে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প বেইজিংকে নিয়ন্ত্রণের জন্য যখন অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়াতে থাকবেন, তখন দুই দেশের মধ্যে উত্তেজনা স্বাভাবিকভাবেই আরও বেড়ে যাবে। তবে বাস্তববাদী জায়গা থেকে ট্রাম্প অর্থনৈতিক ও কৌশলগত ইস্যুতে যতটা নজর দেবেন, আদর্শিক দ্বন্দ্বের জায়গায় ততটা হয়তো দেবেন না। চীনকে এটা সুবিধা দিতে পারে। চীনে পশ্চিমা ধাঁচের মানবাধিকার চাপিয়ে দেয়া বা সেখানকার রাজনৈতিক ব্যবস্থা বদলে দেওয়ার কোনো আগ্রহ নেই ট্রাম্পের। ফলে দুই দেশ সেই অর্থে আদর্শিক দ্বন্দ্বে জড়াবে না। অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি নিজেদের আদর্শ ছড়িয়ে দেওয়ার আগ্রহ আছে বেইজিংয়ের। চীন তাই চাইবে দ্বন্দ্বটা যাতে অর্থনীতি আর কৌশলগত জায়গাতেই সীমাবদ্ধ থাকে এবং আদর্শিক জায়গায় না গড়ায়। ট্রাম্পের রাজনৈতিক বিচ্ছিন্নতাবাদ যুক্তরাষ্ট্রের মিত্রদেরকে দুর্বল করে দিতে পারে। পুরনো মিত্রদেরকে হয়তো চীন বনাম যুক্তরাষ্ট্রের সংকীর্ণ সমীকরণে ঠেলে দিতে পারেন তিনি। সিঙ্গাপুরের মতো দেশগুলো সবসময় একটা ভারসাম্য রক্ষা করেছে। চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি নিরাপত্তার জন্য তারা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। ট্রাম্প যেমনটা ইঙ্গিত দিয়েছেন, সেই অনুসারে তিনি যদি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে দেন, তাহলে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে ইউরোপীয়রা প্রশ্ন তুলবে। সেই ক্ষেত্রে এই দেশগুলোকে সাথে নিয়ে চীনের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের সুযোগ খুলে যাবে। আবার ট্রাম্প নিজেকে শান্তিবাদী হিসেবে দেখতে চান। সেই দৃষ্টিকোণ থেকে অনেকেই মনে করছেন ইউক্রেন যুদ্ধের ইতি টানার জন্য মধ্যস্থতাকারী হিসেবে চীনের সহযোগিতা চাইতে পারেন ডোনাল্ড ট্রাম্প, কারণ রাশিয়ার উপর বেইজিংয়ের প্রভাব রয়েছে। কথাবার্তায় আগ্রাসী হলেও চীনের বিরুদ্ধে সংঘাত খুব বেশি উস্কে দিতে চাইবেন না ট্রাম্প। বেইজিংয়ের অগ্রাধিকার হলো তাদের অর্থনীতির ধীর গতিকে চাঙ্গা করা। তাইওয়ানকে সংযুক্ত করার জন্য এখনই তারা তাড়াহুড়ো করবে না। একইভাবে ট্রাম্পের মনোযোগের কেন্দ্রে আছে অভ্যন্তরীণ পুনর্গঠন আর অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই অগ্রাধিকারের কারণে ট্রাম্প তাইওয়ান নিয়ে চীনের মতো একটা বড় শক্তির সাথে সংঘাতে জড়ানোর ঝুঁকি নেবেন না, কারণ আমেরিকার অন্যতম মহান প্রেসিডেন্ট হিসেবে তিনি নিজের ঐতিহ্য গড়ে তুলতে চান।
চীন মার্কিন প্রতিদ্বন্দ্বিতা আসলে প্রযুক্তি বিশ্বের আধিপত্য কেন্দ্রিক। এটা আদর্শিক কোনো দ্বন্দ্ব নয়। দুই দেশই কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্বে থাকার চেষ্টা করবে, কিন্তু আদর্শিক দ্বন্দ্বের ক্ষেত্রে প্রক্সি যুদ্ধ তারা এড়িয়ে চলবে। ট্রাম্পের যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা, সেটার কারণে যুক্তরাষ্ট্রের মিত্রদের সাথে সম্পর্ক বাড়ানোর একটা সুযোগ পাবে বেইজিং। কিন্তু ক্ষমতার ভারসাম্য শেষ পর্যন্ত নির্ধারিত হবে অভ্যন্তরীণ পুনর্গঠনের মধ্য দিয়ে। যদি পুনর্গঠনের ক্ষেত্রে চীনের নেতারা ট্রাম্পকে ছাড়িয়ে যেতে পারেন, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সাথে ক্ষমতার পার্থক্য কমিয়ে আনতে পারবেন। অন্যদিকে বিদেশের নানান জটিলতার জটাজাল থেকে বেরিয়ে এসে অভ্যন্তরীণ ক্ষেত্রে ট্রাম্প যদি সফল হন, তাহলে যুক্তরাষ্ট্র হয়তো তাদের আধিপত্য ধরে রাখতে পারবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।